এই গল্পটি গোবিন্দপুর গ্রামের পুরনো এক রাজপ্রাসাদের। এই রাজপ্রাসাদ দিনের বেলায় ভাঙাচোরা লাগে আর রাত্রেবেলায় ভালো হয়ে ওঠে। গ্রামের কোনো লোকজন এই রাজপ্রাসাদের আশেপাশেও আসে না, কারণ এই রাজপ্রাসাদে যেই গেছে সে আর বেঁচে ফেরেনি। এরকমই এক রাত্রে গ্রামের এক বৃদ্ধ লোক এই রাজপ্রাসাদের সামনে দিয়ে যেতে থাকে। সে দেখে রাজপ্রাসাদে আলো জ্বলছে। তা দেখে সে রাজপ্রাসাদের ভিতরে ঢোকে এবং সে এখনো পর্যন্ত ফেরেনি। এটা হলো মণ্ডল পরিবার। গাড়ি চালাচ্ছে জয়ন্ত মণ্ডল, পাশে ওর স্ত্রী কবিতা ও পিছনে বসে আছে তার মা ও বাবা। বাবু, আর কত দূর তোর বন্ধুর বাড়ি? মা, এতক্ষণে তো পৌঁছে যেতাম। মনে হচ্ছে অন্ধকারে এত বৃষ্টিতে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, সামনে রাস্তায় কাউকে পেলে জেনে নিস। হ্যাঁ বাবা। জয়ন্ত গাড়ি চালাতে লাগলো। আমি সামনে একটা প্রাসাদ দেখতে পাচ্ছি, আমরা ওখানে যেতে পারি। ঠিক আছে, চলো ওখানে যাওয়া যাক। জয়ন্তর গাড়ি রাজপ্রাসাদের ভিতরে ঢুকতেই আকাশে জোরে বিদ্যুতের এক ঝলকানি দেখা গেল। এই প্রাসাদে তো অনেক ভয়ানক লাগছে। বাবু, তুই রাস্তা জিজ্ঞাসা করে আয়। জয়ন্ত দরজায় ধাক্কা দিতে গেলেই একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আপনি কি আমাদের বলতে পারবেন গোবিন্দপুরে কিভাবে যাব? আপনি অনেক দূরে চলে এসেছেন, আপনাকে 20 কিলোমিটার পিছনে যেতে হবে। কিন্তু এত রাতে যাওয়াটা ঠিক হবে না, তার উপর যা বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থাও খুব খারাপ, রাস্তায় দুর্ঘটনাও হয়ে যেতে পারে। আপনি চাইলে রাত্রে এখানে থেকে যেতে পারেন, কাল সকালে না হয় চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। বাবা, লোকটা বলছিল এই রাতটা এখানেই থেকে যেতে। এত রাতে এই বৃষ্টিতে আমাদের যেতে না করছে। আর কি করা যাবে, অন্য কোনো রাস্তাও নেই আমাদের হাতে। কিন্তু প্রাসাদ দেখে আমার কেমন গোলমাল লাগছে। ভয় পেও না, এই বাড়িটা খুব পুরনো, তাই তোমার এরকম লাগছে। আপনারা এখানে বিশ্রাম নিন, আর খাবার বেড়ে দিয়েছি, আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। জয়ন্ত অবাক হলো, কিভাবে এত তাড়াতাড়ি এত সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। এত সব খাবার জিনিস। আরে এটা কি সাধারণ বাড়ি নাকি? রাজপ্রাসাদ, বুঝলে? আমার তো খুব খিদে পেয়েছে। গোটা পরিবার খেতে শুরু করে দিল। কিন্তু কবিতা যেদিকেই তাকাচ্ছিল ও এক ভয়ঙ্কর ছায়া দেখতে পাচ্ছিল। সবাই খাওয়া শেষ করে শুয়ে পড়ল। যেই ওরা ঘুমোলো, সেই সব ভয়ঙ্কর ছায়াগুলো ঘুরতে শুরু করলো। প্রথমে শিকার কবিতা। কবিতা চোখ খুলতেই দেখলো একটা কালো ছায়া ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু ও চিৎকার করতেই ছায়াটা ওর ভিতরে ঢুকে পড়ল। তারপর কবিতা ওখান থেকে উঠে অন্য ঘরের দিকে গেল, আর ওখানে বসে দোলনায় ঝুলতে লাগলো। কবিতার হাসির শব্দ শুনে জয়ন্ত ঘুম থেকে উঠে পড়ল। হঠাৎ কবিতা এত জোরে জোরে হাসছে কেন? পিছন ফিরে তাকাতেই দেখলো ওর মা বাবাও নেই। মা বাবা বলে চিৎকার করতে লাগলে জয়ন্তর মা। আমাদের ভয়ে এখানে কেউ আসে না, কিন্তু ওই মণ্ডল পরিবার আমাদের অনুমতি ছাড়াই আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এই সাজা তো ওরা পাবেই। এই কথা বলে জয়ন্তর মা প্রাসাদের ছাদ থেকে লাফিয়ে পড়ল। জয়ন্তর বাবা হাসতে থাকলো।
এরপর জয়ন্তর বাবা জয়ন্তর সামনে এলো। বাবা, বাবা, মা কোথায়? ও তো চলে গেছে। চলে গেছে? কিন্তু কোথায়? যেখানে ওর যাওয়া উচিত ছিল। এসব তুমি কি বলছো বাবা? বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তুইও ওর কাছে যাবি। জয়ন্তর বাবা জয়ন্তকে উপরে তুললো আর ওকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর ও সেই ঘরে গেল যেখানে কবিতা দোল খাচ্ছিল। বাবা, এই দেখো, আমি দোলনায় বসে দোল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার সোনামার জন্যই তো এই দোলনাটা বানিয়েছিলাম, কিন্তু এখানে কেউ আমাকে বসতে দেয় না। এখন থেকে তোকে আর কেউ কিচ্ছু বলবে না। তুই প্রতি রাতে এই দোলনায় দোল খাবি, ঠিক আছে? জয়ন্তর বাবা এই বলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওদিকে কবিতা দোলনায় দোল খেতে লাগলো। আর ওর পরিবারের তখন সবাই মারা গেছে। এই ভয়ানক রাত কেটে গেল আর সূর্য উঠল। আবার একবার রাজপ্রাসাদ পুরনো বাড়ির মতোই তৈরি হলো।